তাহলে একটা ডিমের হাফ বয়েল, একটা ডিম থ্রি কোয়ার্টার, একটা সেদ্ধ, একখানার পোচ, একটা ডিমের অমলেট, আর একটা ডিমের কালিয়া খাওয়া যায়। বাবা! হ্যালো বন্ধুরা, আমার এই গল্পনা সত্যি চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। আজকে চলে এসেছি একটা হাসির গল্প নিয়ে। হাসির রাজা শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা লাভপুরের ডিম। আর কণ্ঠে থাকবো আমি, পায়েল। আমার এই ছোট্ট প্রচেষ্টাকে সমর্থন করার জন্য গল্পটা কিন্তু পুরোটা শুনবেন। তাহলে চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক। বলেন কি মশাই, ডবল ডিমের মামলেটের দাম 8 আনা? অমল হাঁ করে রেস্তোরাঁওয়ালার দিকে তাকালো। ওর চোখ দুটো এমনিতেই বড় বড়, প্রায় ডিমের মতনই, আর এখন তা মামলেটের ন্যায় বিস্ফারিত হলো। আরে মামলেট নয়, অমলেট অমলেট। আমি অমলের ভুলটা শুধরে দিই। থাম তুই। একটা সিঙ্গেল মামলেটের দাম 4 আনা, ডাবল মামলেটের দাম 8 আনা, তবে এক জোড়ার দাম 1 টাকা। 3 জনের 3টে ডবল মামলেট, তাহলে 3 তিরিকে। অমল তিরিক্কি হয়ে ওঠে। না না, 3 তিরিকে তো নয়, 3 8 আনায় মোটমাট দাঁড়ালো 1.5 টাকা। হ্যাঁ, এটা বলে কি রে? দেখুন বাবু, ডিমের চালান আসে পদ্মার পাড় থেকে, জানেন? এখন চালানি কম, তাই দাম চড়া। রেস্তোরাঁর মালিক অমলের ওপর গলা চড়ায়। আর আমরা তার কি করব বলুন? গভর্নমেন্টকে তো বলতে পারেন। গভর্নমেন্টকে বলি কি হবে? গভর্নমেন্ট তো আর ডিম পারে না, আমি বলি, কিংবা হয়তো ডিমই পারে, কিন্তু সে ডিমে অমলেট কি মামলেট কিছুই হয় না। হানিফ চুপ করেছিল এতক্ষণ। সে বললে, আমাদের দেশে 4 পয়সায় 5টা ডিম, বুঝলি কি না? তার উপর আবার মুরগির ডিম, কখনো কখনো ফাউ দেয় তার উপর। আমাদের সঙ্গে এক কলেজে পড়ে হানিফ, কিন্তু নলেজে বুঝি আমাদের ডিঙোতে চায়। চায়ের টেবিলে তার দেশের ডিম এনে পারে। দেখ, চায়ের আড্ডা গুলজার করতে চাস তো কর, কিন্তু তাই বলে এত গুল ঝাড়ছিস কেন? না বলে আমি পারি না। আরে গুল নয় রে, সত্যি বলছি। যদি কখনো যাস আমাদের গায়ে তো দেখবি, দেখতে পাবি তখন। হানিফ তার গাঁয়ের গর্বে মশগুল। 4 4 পয়সা, 5 5 ডিম। যত 4 ফেলবি তত 5 পাবি। 5 আঙুলের মতো দেখবি নিজের হাতেই। চার ফেললে মাছও নাকি এসে থাকে, হাতের পাঁচের মতোই, কিন্তু তা ওই কানেই শোনা যায়। চোখে দেখতে গেলে ছিপ হাতে নাচার হয়ে ফিরতে হয়, দেখেছি। হানিফের ডিম তেমনি ওই মুখের, সমুখে পাওয়ার নয়, নিজের মুখে তো নয়। আমার কথা শুনে হানিফ বাজি ধরে বসলো। বেশ তো, এবারের ভ্যাকেশনে বেড়াতে যাস আমাদের দেশে, নেমন্তন্ন রইল তোদের সবার। যদি 4 পয়সায় 5টা ডিম না দিতে পারি তো বলিস তখন, তাহলে নিজের নামই আমি পাল্টে দেব। এত বড় কথায় বদ্ধমূল অবিশ্বাসও নড়ে যায়, জিভের জল সরে যায়। মনে মনে হিসাব করে বলি, 4 পয়সায় 5টা বলছিস? তাহলে একটা ডিমের হাফ বয়েল, একটা ডিম থ্রি কোয়ার্টার, একটা সেদ্ধ, একখানার পোচ, একটা ডিমের অমলেট, আর একটা ডিমের কালিয়া খাওয়া যায়। বাবা! কালিয়া পাচ্ছিস কোত্থেকে রে? অমল বাধা দেয়। 6টা ডিম তো নয়, 5টা যে। ও, তাহলে কালিয়াটা থাক বরং। তোর গা কোথায় রে? লাভপুর। লাভপুরের নাম শুনেছিস? তার খুব কাছেই। নামটা শুনে মনে হচ্ছে লাভের জায়গা হলেও হতে পারে। তা এখান থেকে কত দূর রে? বীরভূমে। কলকাতার থেকে বেশি দূরে নয়। লাভপুরের গা ঘেঁষা আমাদের গাঁ। জানায় হানিফ, কিন্তু জানালেই বা কি?
4 টাকার রেল ভাড়া দিয়ে 4 পয়সায় 5টা ডিম খেতে যাওয়া মোটেই লাভজনক না। তাই লাভপুরের লাভে পড়লেও সেখানে যাওয়ার লোভ ডিমের কালিয়ার মতোই আমায় দমন করতে হলো। কিন্তু কপালে যদি ডিম থাকে তবে ঠেকায় কি? একটা সুযোগ জুটে গেল হঠাৎ। গ্রীষ্মের ছুটিতে বড় মামার বিয়ে ঠিক হলো লাভপুরে, আর তার বরযাত্রী হয়ে যেতে হলো আমায়। হানিফকে চিঠি দিয়ে খবর দিলাম যে অমল না গেলেও আমি যাচ্ছি লাভপুরে। ডিমের কথাটা তার মনে আছে তো? হানিফের জবাব এলো, আলবাত। হানিফ এক কথার মানুষ, স্টেশনেই হানিফ হাজির। চল তোকে ডিম খাওয়াই গে। তখনই সে তৈরি। আরে দাঁড়া, এখন কি? এখন তো বরযাত্রী, বিয়ের নেমন্তন্ন খাবো। সব বরযাত্রীদের সঙ্গে এসেছি, তাদের ছেড়ে কি যাওয়া যায় বল? কাল সকালের গাড়িতে এরা সবাই ফিরে যাবে। তখন এদের সাথে না গিয়ে তোর সঙ্গে বেরোবো। তোদের গাঁয়ের ডিম খেয়ে তারপরে বিকেলের গাড়িতে ফিরবো আমি। পাঁচটা ডিম বাবা, কখনো একসঙ্গে খাইনি। না খেয়ে নড়ছি না কিছুতেই। অনেক 4 পয়সা নিয়ে বেরিয়েছি বুঝলি, তুই নিশ্চিন্ত থাক। আশা ছিল যে ডিম যখন এতই সস্তা এখানে, তখন বিয়ের ভোজেও আজ রাত্রে কিছু তার খোঁজ খবর মিলতে পারে। হয়তোবা কালিয়া রূপেই নিজের পাতে দর্শন পাবো তার। কিন্তু হায়, লুচি পোলাও পড়লো, মাছও পড়লো এন্তার, কিন্তু ডিমের কালিয়া তো দূরে থাক, একটা বড়ার পাত্তাও পাওয়া গেল না। তখন মনে হলো মুরগির ডিম বলেই বুঝি। ও জিনিস মুরগির মতোই, পংক্তি ভোজে অপাংতেও। ব্রাহ্মণ ভোজনের আসরে অচল। রেস্তোরাঁয় গিয়ে খুব কষে খেতে পারো, কিন্তু পুজো বাড়ি কি বিয়ে বাড়ি খাওয়ায় নইব চ। চ হানিফ, তোদের গাঁয়ে যাই। সকালের খাওয়া শেষ করে সকলের সঙ্গে স্টেশনের পথ না ধরে হানিফের সঙ্গ নিলাম। হানিফ আমাকে নিয়ে গেল এক চাষির বাড়িতে। ও বলে, ও চাচা বাড়ি আছো? চাচা, মুরগির ডিম আছে বাড়িতে? আছে তো নাকি? দাম কত করে বলো তো বাপু? আপনি কি আর জানেন না দাদা, 4 পয়সায় 5টা। শুনলি শুনলি তো, কি শুনলি? চাচা ঘাড় নাড়তেই আর দেরি না করে চোঁচা 4টে পয়সা আমি তার হাতে গুঁজে দিয়েছি। আনিটা টেকে নিয়ে চাচা বাড়ির ভিতর চলে গেল। অনেকক্ষণ পরে একটা ডিম হাতে করে বেরুলো। এই কি রে, এই একটা, মোটে একটা ডিম? আমি চেঁচাই, একবার চাচা একবার হানিফের দিকে তাকাই। আগে মুরগিরা যা পেরেছিল বাবু, ছেলেগুলো মেরে দিয়েছে বেবাক। একটাই পড়ে আছে দেখছি, ছোড়াগুলোও হয়েছে তেমন। ডিম কামার রাক্ষস। আচ্ছা, কি করে খেলো? ভেজে, বড়া করে, কড়া করে কালিয়া বানিয়ে? আমি জানতে চাই, ঘ্রাণে যদি অর্ধভোজন হয়, শ্রবণেও তো যৎকিঞ্চিত। কাঁচাই সাবড়ে দেয় বাবু। রাঁধবার কি আর ওদের ফুরসত আছে, না সবুর সয়? আরে কাঁচা ডিম তো খাওয়া ভালোই, বেশ পুষ্টিকর। ও তো প্রচুর খাদ্যপ্রাণ থাকে। হানিফ জানায়। থাকুক, কিন্তু ওর বড়া করে, বড়িয়া করে বানালেই তখন তা প্রাণের খাদ্য হয় কি না? কাঁচা খাওয়ার মতো কাঁচা কাজে আমি নারাজ। আমি বলি, এটা আপনারা ধরুন, বাকি 4টে এ বাড়ি ও বাড়ি থেকে জোগাড় করে দিচ্ছি আপনাদের। ডিম এবং চাচার পিছু পিছু চললাম। 4 বাড়ি ঘুরে আর একটা মিলল, আর এ বাড়ি ও বাড়ি করতেই গোটা গাঁটা চষা হয়ে গেল আমাদের। গাঁয়ের মধ্যেই পায়ে পায়ে মাইল 4 ঘোরা হলো, কিন্তু
4টে ডিম পাওয়া গেল না তখনও। 1.5 ঘন্টা এলো হাতে। আমি বললাম, এই ঢের, এই 3টে খেয়েই ফেরা যাক এখন। বিকেল গড়িয়ে আসছে, বেশি দেরি করলে ডিম ধরতে গিয়ে আর ট্রেন ধরতে পারবো না রে। হানিফ বাধা দিল। আর তা কি হয় রে, চাচা ছাড়বে কেন? 4টে পয়সা নিয়েছে, 5টা ডিম না দিয়ে সে ছাড়বে না, নিতেই হবে। আরে এরা ভারী নাছোড় বান্দা হয় রে, নইলে এখন পয়সা ফেরত দেবে কি হিসেবে শুনি? 4 পয়সা, 4 পয়সায় 5টা ডিম হলে 3টে ডিমের দাম কত হয়? বলে আমি খতিয়ে দেখি 2 পয়সায় 2.5টে ডিম, 1 পয়সায় 1.25। কি মুশকিল! এ যে দেখছি 3টে ডিমের কোনো দামই হয় না। আমি অমূল্য ডিম 3টির দিকে তাকিয়ে থাকি। সোয়া কি আধখানা ডিম তুই নিবি কি করে শুনি? হানিফ শুধোয়। ডিমের কি ভাগাভাগি হয় নাকি রে? হ্যাঁ, মানে কাঁচা অবস্থায় হয় কি? সত্যি, কাঁচা ডিমকে যেমন বসানো যায় না, তেমনি শোয়ানোও যায় না। শোয়া ভাগ কি আধা আধিতে আনা সম্ভব? তাহলে কি হবে? নিতেই হবে তোকে, 5টাই নিতে হবে, না নিলেও ছাড়বে না। আরে এরা পাড়া গিয়ে লোক, চাষাভুষা হতে পারে কিন্তু ভারী অনেস্ট, ভীষণ একগুঁয়ে, এক কথার মানুষেরা। চাচা অবশেষে আমাদের এক খামারের পাশে নিয়ে এলো। গিয়ে সেখানে একটা মুরগি দেখালো। এইখানে একটু বসুন বাবুরা, এক্ষুনি আপনাদের বাকি 2টো ডিম পেয়ে যাবেন। আমি ততক্ষণ এই জমিদারের কাচারিটা ঘুরে আসি, খাজনা দিবার তারিখ ছিল কিনা আজ। একি রে, লোকটা তো মুরগি দেখে চলে গেল। আমি বললাম, কিন্তু মুরগির আবার দেখবার কি আছে? মুরগি কি আমরা দেখিনি কখনো? কেমন বসে আছে দেখ না। না, বেশ আয়েশ করেই বসে আছে। সেটা আমি অনায়াসেই দেখতে পাই। আরে না না, আয়েশ করে নয় রে, এমনি করে ওরা বসে কখন? হাতে যখন কোনো কাজ থাকে না। আরে না রে, চোখে মুখে এমন প্রত্যাশা নিয়ে ওইভাবে ওরা বসে থাকে কখন জানিস? ওদের ডিম পাড়বার সময়। এই পারলো বলে দেখ না। আমরাও বসে থাকলাম ওর মতোই, চোখে মুখে ডিমের প্রত্যাশা নিয়ে। খানিকক্ষণ পর মুরগিটা ঘাড় উঁচু করে একবার ডাক ছাড়লো, ঠিক যেন দিগ্বিজয়ীর মতোই। আমরা লাফিয়ে উঠলাম। মুরগিটা একটু নড়ে চড়ে বসলো, তারপর সরে ঘাড় বেঁকিয়ে গজেন্দ্র গমনে চলে গেল অন্যদিকে। আমরা ছুটে গিয়ে দেখি তার বসার জায়গায় ডিম নয়, ছেঁড়া একটা পালক পড়ে আছে কেবল। এই ডিম কই রে হানিফ? এত কাণ্ড করে এতক্ষণ পরে চোখে মুখে এত প্রত্যাশা নিয়ে এতক্ষণ ধরে বসে থেকে আমাদের দেখে মুরগিটা বোধহয় লজ্জা পেয়েছে মনে হচ্ছে, বুঝলি? অন্য লোকের চোখের সামনে ডিম পাড়তে হতেই পারে লজ্জা, কি বল? তাহলে না, একটা কাজ করা যাক, ডিম 3টে দে তো। হয়তো ডিম পাড়ার কথা ও ভুলেই গেছে, এমনও তো হতে পারে। ওকে দেখানো যাক ডিমগুলো, তাহলে ওর হয়তো মনে পড়ে যাবে। হানিফ ডিম 3টে নিয়ে মুরগির সামনে রেখে দিল, ওকে প্রেরণা দেওয়ার জন্যই। ডিমগুলো দেখে মুরগিটা এগিয়ে এসে তাদের উপর চেপে বসলো। এইবার এইবার পারবি, দাঁড়িয়ে দেখ। মুরগিটার ব্যবহারে হানিফ বেশ খুশি হয়। আমিও উৎসাহ বোধ করি। জলে যেমন জল বাঁধে, তেমনি এক ডিমের সহিত অন্যান্য ডিমের অদৃশ্য সূত্রে কোনো বাধ্যবাধকতা থাকতেও পারে। কিন্তু মুরগিটা তেমনই বসে থাকে ঠায়, সেখান থেকে নড়তেই চায় না, আর ডিমগুলোও ছাড়ে না। এদিকে আমার ট্রেন ছাড়ে ছাড়ে। হাত ঘড়ি দেখেই বুঝতে পারি
আর বেশি দেরি নেই। হানিফ, শোন না, মুরগিটাকে ভুলিয়ে ভালিয়ে সরিয়ে কোনো রকমে ওই তিনটেই তুই নিয়ে আয় তো, কাঁচাই মেরে দেওয়া যাক, যথা লাভ। কিন্তু মুরগিটাও দেখা গেল নাছোড়বান্দা। ঠিক আমাদের চাচার মতোই হানিফের হানাদারি সে গ্রাহ্যই করে না। হানিফ ওকে যতই ওঠাবার চেষ্টা করে ও ততই অটল হয়ে বসে থাকে, আমলই দেয় না হানিফের হামলাকে। মনে হচ্ছে তা দিতে লেগেছে রে। হানিফ বলে, ডিমগুলো ওকে দেওয়া ভারী ভুল হয়ে গেছে। ওর ধারণা হয়েছে আজকে ডিম ও পেড়ে ফেলেছে, তাই নিজের ডিম মনে করে ওর লোকে যেমন নিজের গোফে তা দেয়, তাই ভাই এখন তো ওকে আর ওখান থেকে নড়ানো যাবে না। ডিমের চেয়ে চিকেন ঢের ভালো, তা আমি জানি, আরো যে উপাদেয় তাও আমার জানা আছে। কিন্তু আমি তো ভাই ডিমের বাচ্চা হওয়া পর্যন্ত সবুর করতে পারবো না, আমাকে যে ফিরতেই হবে আজকের গাড়িতে। তাহলে তুই কি করতে চাস বল, কি করতে বলিস আমায়? যা বলি তা মনেই বলি। বলি যে হানিফ, লাভপুরের ডিম যে সস্তা বলেছিলে সে ঠিকই, কিন্তু সেই সঙ্গে যে মস্ত বড় একটা ইফ আছে, তাও যদি বলতে তাহলে তোমার কোনো হানি হতো কি? কিন্তু আমার মুখে ফোটে অন্য কথা। হানিফকে বলি, এক কাজ কর, তুই ওর সামনে বসে ওর দৃষ্টি আকর্ষণ কর, যেন তুই আর একটা মুরগি ডিম পারছিস কি ডিমে তা দিতে লেগেছিস, আর আমি এদিকে ওর পেছন থেকে গিয়ে আস্তে আস্তে ডিমগুলো সরিয়ে আনি, তলায় তলায় কাজটা সেরে ফেলি, কেমন? হানিফ ঠিক তাই করে। যাতে মুরগিটার মনে কোনো সন্দেহ না জাগে তার জন্য সে কয়েকবার কোঁকো ডাক ছাড়তেও কসুর করে না। আর আমি এদিকে যেই না মুরগিটার পায়ের তলায় হাত বাড়িয়েছি, পায়ের ধুলো পাইনি তখনও, তার লেজে হাত ঠেকেছে কি ঠেকেনি, মুরগিটা হঠাৎ বেঁকে দাঁড়িয়ে উফ এমন এক খাবলা দিল আমার হাতে, এক খাবলাতেই ছটাক মাংস তুলে নিল আমার। আমি তো লাফিয়ে উঠলাম, আর সেই এক লাফেই আহত হাত নিয়ে আর্তনাদ করতে করতে লাভপুরে স্টেশনে এসে হাজির। উঠলাম কলকাতার গাড়িতে। লাভপুর থেকে আমার লাভপুরও করেই। আজকের গল্প এখানেই শেষ। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এরকমই নানান রকম গল্প শুনতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।